নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিডল ইস্টের যুদ্ধ যেরকম সারা বিশ্বকে অনেক কিছু ভাবতে বা বুঝতে বা নতুন করে রিক্যালকুলেট করতে শিখিয়েছে বা বোঝাচ্ছে, ঠিক সেরকমভাবে ভারতবর্ষকেও অনেক কিছু শিখতে বা বুঝতে হেল্প করেছে এবং ভারতবর্ষ চুপচাপ নিজের মতন করে অনেক কিছু কারেক্টিভ মেজারমেন্ট নিচ্ছে। তার মধ্যে একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা মিডল ইস্ট দেখিয়েছে সেটা হচ্ছে আমাদের সব দেশের জন্য এবং তথা ভারতবর্ষের জন্য মিডল ইস্টের যে যাত্রাপথ, মানে আমাদের অয়েল, এলএনজি এবং এলপিজির যে সমুদ্র অঞ্চল, যে অঞ্চল দিয়ে আমরা যাতায়াত করি, সেখানে সামান্য কিছুও যদি এদিক ওদিক হয়ে যায় বা নর্মাল রুটিন বা শিডিউল যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের জন্য স্পেসিফিক্যালি আমি ভারতবর্ষের কথাই বলবো আজকে, সেটা হচ্ছে খুব বেশি রিস্কি হয়ে যায় এবং যার ফলে সারা দেশকে ভুগতে হয়। এইটার থেকে বেরোনোর অ্যাজ সাচ হয়তো এর আগে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে হয়তো লোকে বুঝতে পারেনি বা দেশ হয়তো সেইভাবে চিন্তা করেনি। তো যার ফলে এইবারে এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করেছে, সেটা হচ্ছে এই এপ্রিল মাসেরই, মানে এই মাসেরই 18 তারিখ ভারতবর্ষ একটা চুপচাপ একটা নিজস্ব একটা মেরিটাইম একটা ইন্স্যুরেন্স পুল তৈরি করে দিয়েছে, যেটার নাম হচ্ছে ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল, ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল, BMI পুল। এটা তারা 12,980 কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজস্ব প্রতিশ্রুতি দিয়েছে এবং 12,980 কোটি টাকার একটা ফান্ড দিয়েছে। তার মানে কম বেশি 13,000 কোটি টাকার একটা ফান্ড দিয়ে এটা চালু হয়েছে এবং এটার কি কি ইম্পর্টেন্স সেটা বিষয়ে আজকে একটু আলোচনা করব। খুব ইন্টারেস্টিং হবে, যদি ইচ্ছা করে তাহলে পুরোটা থাকতে পারবেন, আমি তো অন্তত তাই রিকোয়েস্ট করব। যাই হোক, এই মিডল ইস্টের যুদ্ধের ফলে কি কি আমরা দেখলাম। প্রথম কথা হচ্ছে, যে কোনো, আমি শুধু স্ট্রেট অফ হরমুজ বলে বলছি না, যে কোনো সমুদ্র বা জলপথের যাতায়াতের যে কোনো রাস্তায় যদি কোনো দেশ নিজের নিজের মতন করে সেটাকে যদি চোখ করে দেয় বা ব্লক করে বা যদি আটকে দেয়, তাহলে আমাদের ক্ষেত্রে এটা খুব বেশি রিস্কি হয়ে যাচ্ছে। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল প্রাইসিংটা বেড়ে যাচ্ছে। কেন প্রাইসিং বাড়ছে? তার কারণ হচ্ছে আমাদের, মানে এই ধরুন ব্যাপারটা কি হয়, ভারতবর্ষের কাছে প্রায় 1500 থেকে 1800 মতন বিভিন্ন ধরনের ভেহিকেলস আছে, মানে শিপ আছে, যেগুলো এই তেল হোক, এলএনজি হোক, এলপিজি হোক বা কমার্শিয়াল ভেহিকেল, যেগুলো বিভিন্ন এই সমস্ত জিনিসপত্র বা আদান প্রদানে লিপ্ত আছে বা ব্যাপ্ত আছে, সেটা প্রায় 1500 থেকে 1800 মতন। এবং যার বাবদ ভারতবর্ষ বছরে কিছু না হলেও 1.5 থেকে 2,000 কোটি টাকার মতন সারা বছরে প্রিমিয়াম দেয়। এবং এই প্রিমিয়ামটা ছাড়া কিন্তু কোনো শিপ বা কোনো জাহাজ, জলের যে জাহাজ বা জলজাহাজ যেটা আছে, সেটা কিন্তু কোনো অবস্থাতেই সমুদ্রে ঘোরাফেরা করতে পারে না বা পারবে না। তার মানে কোনো একটা গুডস নিয়ে, ধরুন তেল নিয়ে এক দেশ থেকে যে আরেক দেশে যাবে, তাহলে সেই জাহাজটার যদি ইন্স্যুরেন্স না থাকে, তাহলে সেই জাহাজটা কিন্তু আর যাত্রা করতেই পারবে না। এটা হচ্ছে একটা সবথেকে বড় প্লাস। এবং এইটা মাইনাস কেন? মাইনাস হচ্ছে একটা জাহাজের এমনিতেই বিশাল দাম হয়, বহু বহু হাজার কোটি টাকা হয়তো দাম হয়। তার সঙ্গে, মানে মিলিয়ন ডলার্সের কথা যদি বলি, তাহলে বহু মিলিয়ন ডলার্স হয়। এবং তার সঙ্গে সেই যে জাহাজটাতে যে গুডসটা থাকে বা জিনিসপত্রের যে দাম হয়, সেটাও কিন্তু একটা যথেষ্ট বড় অ্যামাউন্টের দাম হয়। এইটা ভারতবর্ষের মতন দেশের জন্য এর আগে হয়তো ভাবনা চিন্তা হয়নি, যার ফলে কেউ এর ইন্স্যুরেন্স নিয়ে মাথা ঘামায়নি। ইন্স্যুরেন্সটা করা হয়েছে, সেই ইন্স্যুরেন্সটা এনজয় করেছে বেসিক্যালি হচ্ছে লন্ডন এবং সিঙ্গাপুর। এর একটা গ্রুপ আছে, যে গ্রুপটা মেনলি এই জাহাজের যে ইন্স্যুরেন্স, যেটা মেরিটাইম ইন্স্যুরেন্স, যেটা সেইটাকে কন্ট্রোল করে। এটার যে লন্ডনের যে পার্টটা কন্ট্রোল করে, যারা একটা বড় অংশ কন্ট্রোল করে, স্পেশালি আমাদের এই সাউথ ইস্ট এশিয়া প্রায় প্রত্যেকটা কান্ট্রি এখান থেকেই প্রত্যেকটা জাহাজের ইন্স্যুরেন্স করায়, দ্যাট ইজ লয়েডস অফ লন্ডন। লয়েডস অফ লন্ডন বেসিক্যালি টেক কেয়ার করে লন্ডন থেকে বসে একটা বড় অংশ। এবং ঠিক সিঙ্গাপুরে ওরই আর একটা ব্রাঞ্চ আছে, যেটাকে বলা হয় লয়েডস অফ এশিয়া। তো এরা একটা একটা গ্রুপ অপারেট করে বা এদের একটা মোনোপলি আছে, সেই মোনোপলিতে এরা সমস্ত ইন্স্যুরেন্সগুলো করায়। এইবারে যখনই যুদ্ধ হয় বা কোনো রকম এদিক ওদিক যদি ঘটে, তাহলে আইদার এই কোম্পানিগুলো তখন ডিক্লেয়ার করে দেয় যে আমরা এই মুহূর্তে ইন্স্যুরেন্সটাকে কভার আপে রাখছি না, বা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা অস্বাভাবিক দাম বাড়িয়ে দেয়। যার ফলে কি হয়, যেহেতু আইদার ওই হঠাৎ করে বললো যে কাল থেকে আমি এই বিকজ অফ দিস রিজন, হয়তো মিডল ইস্টের কোনো একটা যুদ্ধের কারণে আমি পার্টিকুলারলি ওই অঞ্চল দিয়ে যদি কোনো জাহাজ যায়, তাহলে আমি তার উপর কোনো ইন্স্যুরেন্স কাভারেজ দেবো না, বিকজ এই মুহূর্তে দাঁড়িয়ে ওখানে কোনো একটা যুদ্ধ চলছে বা কোনো কিছু একটা টার্মোয়েল ঘটেছে। আইদার এইটা করে, নয় আমি তোমাকে ইন্স্যুরেন্স কাভারেজ দেবো,
তার এগেনস্টে আগে তুমি 100 টাকা দিচ্ছিলে, এখন সেটা হয়ে গেল 300 টাকা বা 400 টাকা। এইরকম যখন একটা ডিক্লারেশন আসে তখন কি হয়, অ্যাব্রাপ্ট একটা খরচা বেড়ে যায়। এবার অ্যাব্রাপ্ট যখনই খরচাটা বাড়ে তখন সেটা সামাল দেওয়াটা সাধারণভাবে কখনো পসিবল হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে ওভারঅল শিপিংয়ের একটা যথেষ্ট বড় অ্যামাউন্টের কস্টিং হয়, তার সঙ্গে যখন হাই প্রিমিয়াম আবার চেপে গেল, এবং তার উপর এটাকে বলা হয়, টেকনিক্যালি বলা হয়, ধরুন 100 টাকার প্রিমিয়ামটা যদি বেড়ে হঠাৎ করে 300 বা 400 টাকা হয়ে গেল, ধরা যাক যদি 400 টাকা হলো, তাহলে এই যে 300 টাকা যেটা এক্সট্রা বাড়লো এইটাকে বলা হয় লোডিং। তো এই যে লোডিংটা যে চাপলো, এই লোডিংয়ের ফলে কি হলো, ওভারঅল কস্টিং বেড়ে গেল। এবার কোনো জাহাজ কোম্পানি বা কোনো দেশ তো নিজের কাছেই কস্টিংটা রাখে না, ও কস্টিংটাকে স্প্রেড করে দিল। ফলে কি হলো, ধরুন পেট্রোল এলো, তার মানে পেট্রোল এলো বাবদ বা ডিজেল এলো বা ক্রুড অয়েল এলো, সেই বাবদ যে এক্সট্রা কস্টিংটা হলো সেটা এন্ড ইউজার যারা আছে, তার মানে গ্রাহক আমি আপনি, তাহলে আমাদের উপর বেসিক্যালি চাপলো। তাহলে এইটা হলো হচ্ছে সব থেকে বড় একটা অসুবিধা হচ্ছিল। এবং এই মিডল ইস্টের যুদ্ধের ফলে ফ্রিকোয়েন্টলি দেখবেন আইদার অনেকগুলো কোম্পানি বা অনেক শিপিং লাইনের ক্ষেত্রে, শিপিং লাইন বা শিপিং কোম্পানি যাই বলি না কেন, তাদের ক্ষেত্রে আইদার ইন্স্যুরেন্স ওই সময় দাঁড়িয়ে হোল্ডে থাকছিল, মানে এই মুহূর্তে আমি ইন্স্যুরেন্সটা তোমাকে পার্টিকুলারলি এই সময়ের জন্য কোনো ইন্স্যুরেন্স দিচ্ছি না, বা আমি ইন্স্যুরেন্সটা দিচ্ছি আগে এই টাকা দাম পড়ছিল, এখন এই টাকা দাম পড়বে, রাজি হলে বলো, না রাজি হলে তোমার মতন আর একটা ব্যবস্থা দেখে নাও যদি কোথাও পাও। তাহলে এইটা একটা সমস্যা হলো। এই সমস্যা যতক্ষণ আমি এর সলিউশন না করতে পারছি ততক্ষণ আমার জাহাজটা সমুদ্রে নামছে না বা সমুদ্র পথটাকে ইউজ করতে পারছে না। তাহলে যখনই এটা হলো তখন আমার দেশের সাপ্লাইটা ব্যাহত হয়ে গেল। এইটা হচ্ছে, আমি খুব সাদা বাংলায় জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে চ্যালেঞ্জ। তাহলে এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট এই 18 তারিখে ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল বলে একটা ওভারঅল একটা অনেকে মিলে একটা যৌথভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, যার মধ্যে মেইন আছে হচ্ছে জিআইসিআরই। জিআইসিআরই হচ্ছে ছোট ছোট ইন্স্যুরেন্স কোম্পানি থাকে, তাদের যে দায়বদ্ধতা বা লিগালিটি বা লায়াবিলিটি যেটা আছে, সেই লায়াবিলিটিকে যে টেক কেয়ার করে তাকে বলা হয় বড় কোনো একটা হাউস আমাদের দেশের কমার্শিয়াল ক্ষেত্রে, দ্যাট ইজ জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। তাহলে জিআইসি হচ্ছে সেই ছোট কোম্পানিগুলোকে রিইনশিওর করে। এবার জিআইসি বা জিআইসির মতন যে বড় অর্গানাইজেশন যারা তার ছোট কোম্পানি লায়াবিলিটিস নিচ্ছে, সেই জিআইসি বা জিআইসির মতন যে বড় হাউস, তাদের যে দায়বদ্ধতা বা লায়াবিলিটিকে কে টেক কেয়ার করে, যে যদি কোনো অঘটন ঘটে বা যদি কোনো কারণে এই কোম্পানিটা অর্থাৎ জিআইসি বা এই ধরনের কোনো স্ট্রাকচারের কোম্পানি যদি তার লায়াবিলিটি বা দায়বদ্ধতা দিতে অপারগ থাকে, তাহলে কে দেবে, সেটা দেবে হচ্ছে ভারতবর্ষ, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এইখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিআইসিআরই এবং জিআইসি পাবলিক এবং ছোট কিছু প্রাইভেট ইন্স্যুরেন্স আর এই অয়েল ক্যারিং বেশ কিছু কোম্পানি, এরা মিলে যৌথভাবে একটা পুল তৈরি করলো, যে পুলের ফান্ডিং হলো 12,980 কোটি টাকা। এইটা দিয়ে এরা একটা ফ্লোট করলো একটা ইন্স্যুরেন্স কোম্পানি, যে ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিল হচ্ছে ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল। তাহলে এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য এইবার আর এই যে সমস্ত জাহাজ আছে, মানে যারা হয়তো এই তেল ক্যারি করছে বা বিভিন্ন ধরনের জিনিস বা মিডল ইস্টের কোনো জলপথ দিয়ে যাচ্ছে বা ইভেন স্ট্রেট অফ মালাক্কা বা যেখান দিয়ে যাক না কেন, জলপথ যখন ব্যবহার করছে তখন ওকে আর বিদেশি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যেতে হবে না। ভারতবর্ষের নিজস্ব জাহাজ, নিজস্ব মেরিটাইম বা নিজস্ব সমুদ্রপথ বা নিজস্ব ব্যবসা, ও নিজের ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স করবে। তার মানে কি হলো, ঘরের টাকা ঘরে রইল। এটা হলো একটা। এবার এর ফলে কি হলো, আমি আমার সুবিধা মতন বা আমি আমার রিয়েলিস্টিক যে সমস্যা আছে সেই অনুযায়ী বিচার করে আমি এখানে আমার ইন্স্যুরেন্সটা ঠিক করে নিলাম বা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ঠিক করলাম। তার মানে কি হলো, আগে যে লুটতারাজ যেটা চলছিল সেই লুটতারাজটা বন্ধ হলো। তার মানে কি হলো, আমার শিপিংয়ের এইবারে আর ক্যারিং করার কোনো চ্যালেঞ্জেস রইল না। ফলে আমি যেখান দিয়ে যাই না কেন সেই রাস্তাটা যদি ঠিকঠাক থাকে, আমার ইন্স্যুরেন্সটা পেতে বা ইন্স্যুরেন্স করতে আমার কোনো অসুবিধা নেই। যে অল অফ এ সাডেন কোনো একটা এবিসিডি এক্সওয়াইজেড কোম্পানি বললো যে না আমি এই মুহূর্তে ইন্স্যুরেন্স দিচ্ছি না বা দেবো না এই রিজনের জন্য, বা তোমার এই 100 টাকার ইন্স্যুরেন্স আজকের দিনে 300 বা 400 বা 500 টাকা করে দিলাম, এতে তুমি নিলে নাও, না নিলে নিও না। এইটা এখন আর করার জায়গা রইল না। তাহলে এইটা হলো একটা জিনিস হলো। আর একটা কি হলো, এই যে এর দায়বদ্ধতা যেটা, সেইটা কে এবারে অ্যাসিওরেন্স দিল না, ভারতবর্ষ গভর্নমেন্ট, মানে এটাতে ফিনান্স ডিপার্টমেন্ট, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, পোর্টাল মিনিস্ট্রি মানে পোর্ট মিনিস্ট্রি এবং ওভারঅল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এরা মিলে দায়বদ্ধতা নিল বা অ্যাসিওরেন্স দিল যে ভাই কোনো কিছু হলে আমি ব্যাকআপে রইলাম, কাজেই তুমি এখান থেকে ইন্স্যুরেন্স করো। এবং একটা হিসাবে দেখা গেছে যে সারা বছরে এই ভারতবর্ষের যতগুলো তেল বা এই ধরনের যারা শিপিং কমার্শিয়াল শিপিং নিয়ে কাজ কারবার করে, তারা কম বেশি 1.5 থেকে 2,000 কোটি টাকার
প্রিমিয়াম আজকের দিনে দেয় বা দিতে হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে বিদেশে চলে যাচ্ছে। তাহলে সেই পয়সাটা থেকে গেল, সেই পয়সাটা ঘরের পয়সা ঘরেই রয়ে গেল। তার মানে একটা এইটা দিয়ে কি কি করছি আমি সেগুলো বলে যাচ্ছি, আর কনসার্ন কি কি হচ্ছে সেটাও যেমন বলছি, তার ফলে সলিউশন কি বা তার সেটার ইম্পর্টেন্সটা কি আমি সেটাও একবারে বুঝিয়ে দিচ্ছি। তার মানে প্রথম কথা কি হলো, আমার মানে আমি কি অ্যাভেলেবিলিটিটাকে এনশিওর করে দিলাম। আমি কি করলাম, যে কোনো অবস্থাতেই আমার এই ধরনের শিপের যাতায়াত কোনোভাবেই ব্যাহত হবে না বা বিঘ্নিত হবে না। তার মানে কাম হোয়াট মে, আমার সার্ভিস যা অ্যাভেলেবিলিটি যা ছিল সেইগুলো ইনট্যাক্ট থাকবে। তাহলে সেইটা আমি একটা অ্যাসিওরেন্স দিয়ে দিলাম। আর একটা কি করলাম, যে ফরেন ডিপেন্ডেন্সি যেটা ছিল, যে বিদেশি ডিপেন্ডেন্সি যেটা ছিল, যে আমি আইদার মোস্ট অফ দ্য কেসেস আইদার ইউকে বা লন্ডনের উপর ডিপেন্ডেন্ট, নয় আমি সিঙ্গাপুরের উপর ডিপেন্ডেন্ট। ক্ষেত্র বিশেষে নরওয়ের কোনো কোম্পানি আছে, নরওয়ে এবং ইউএসএও আছে, বা সুইডেনেরও কিছু কোম্পানি আছে যারা করে। তো ফলে বিদেশের উপর বা বিদেশি কোম্পানির উপর যে আমার ডিপেন্ডেন্সি ছিল সেইটা আমি সরিয়ে দিলাম বা সেইটাকে আমি নালিফাই করে দিলাম। তার মানে বিদেশের উপর আমার ডিপেন্ডেন্সি কমে গেল। আরেকটা জিনিস কি, যেহেতু ভারতবর্ষ এবং ভারতবর্ষের নিজস্ব শিপিং লাইনের উপরই দিচ্ছে, ইন্স্যুরেন্স দিচ্ছে, যার ফলে ও কী করলো, আমার জন্য যেটা ফিজিবল বা যেটা প্র্যাকটিক্যাল সেই প্রিমিয়ামটাই ডিসাইড করলো। তার মানে 100 টাকার প্রিমিয়ামটা অল অফ এ সাডেন গিয়ে 300 টাকা বা 400 টাকা হলো না। 100 টাকার আমার প্রিমিয়াম ছিল, সেইটা এই স্পেসিফিক রিজনের জন্য প্রিমিয়ামটা সামান্য কিছু হয়তো বাড়লো, সেটা গিয়ে দেখা গেল 5 বা 10% বাড়লো, সেটা জাস্টিফাইড রিজনের জন্য। উইদাউট হ্যাভিং এনি প্রপার রিজন কোনো অবস্থাতেই এই প্ল্যাটফর্ম প্রাইসিং হাইক করে না বা করবে না। এটা হচ্ছে ওর যে নিয়মাবলী আছে তার মধ্যেই এটাকে ধরা আছে। তাহলে এর ফলে কি হলো, কস্টটা স্টেবল হয়ে গেল, যেটা যার ফলে প্রত্যেকটা জিনিসেরই দামের কিন্তু হেরাফেরি হওয়ার চান্স প্রায় নালিফাই হয়ে গেল, প্রায় থাকলো না। এবং যদি কোনো ক্ষেত্রে বাড়ে সেটা ইউনানিমাসলি এবং সবার জন্য একই বাড়লো। এরকম নয় যে হঠাৎ করে মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে বলে এখন 100 টাকাটা 400 টাকা বা 500 টাকা হয়ে গেল। তার মানে আমার কস্ট এফেক্টিভ হয়ে গেল এবং কস্টের স্প্রেডিংটা জেনুইন এবং প্রপার হলো। একটা সেইটা হলো। আর একটা কি হলো, কম্প্রিহেন্সিভ কভারেজ এসে গেল। সেই কম্প্রিহেন্সিভ কভারেজের মধ্যে কি কি থাকছে, এই মেরিটাইম যে পুল, যেটা মেরিটাইম ইন্স্যুরেন্স পুল, তারা সব কিছুকে কভার করছে। তার মানে কি আছে দেখবেন, এটা হচ্ছে জাহাজের হাল থেকে, হাল মানে হচ্ছে জাহাজের যে ডেক বা বডি যেটা, সেটাকে বলা হয় হাল, হাল, মেশিনারি, কার্গো, এছাড়াও প্রোটেকশন এবং ইন্ডেমনিটি এটাকে বলা হয়, পিএনআই ওভারঅল বলা হয়, এনি কাইন্ড অফ ওয়ার রিস্ক। তাহলে এই জাহাজের যাতায়াতের এইগুলো তো আমি ইন্স্যুরেন্স করলামই, এর সঙ্গে অ্যাডিশনাল কি করছে, এনি কাইন্ড অফ সমুদ্রে যা সব ইনফ্রাস্ট্রাকচার আছে ভারতবর্ষের মধ্যে, যা কিছু সমুদ্রে বা সামুদ্রিক যা কিছু ইনফ্রাস্ট্রাকচারে, সেই সমস্তটার ইনফ্রাস্ট্রাকচারের ইন্স্যুরেন্স হবে। আর একটা কি হবে এর সঙ্গে যেটা হচ্ছে, সেটা হচ্ছে অফশোর অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি। অফশোরে আমি যে সমস্ত অয়েল এক্সপ্লোর করি, যে সমস্ত কোম্পানি আছে, সাপোজ ওএনজিসি আছে, সাপোজ অয়েল ইন্ডিয়া আছে, তারা অফশোর মানে সমুদ্র বন্দর এবং সমুদ্রের ভিতরে দাঁড়িয়ে যারা অয়েল তুলছে, তাদের যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সটাকে আমি কভার করছি। তার মানে ওভারঅল আমি সমুদ্র যাত্রাপথের যাবতীয় যা কিছু ইন্স্যুরেন্স সেটাও কভার করলাম, সামুদ্রিক ইনফ্রাস্ট্রাকচার আমার যেখানে যেখানে যা কিছু আছে সেইটাকে কভার করলাম, আর তার সঙ্গে আমি এই যে অফশোর কোম্পানির যা কিছু রিস্ক আছে সেটাকেও আমি কভার করে নিলাম। তাহলে এইটা একটা হলো। এর ফলে কি হলো, ঘরের টাকা ঘরে বেঁচে গেল। তার মানে ধরুন 1.5-2 কোটি টাকার যেটা প্রিমিয়াম আমি বিদেশে পাঠাচ্ছিলাম, সেই টাকাটা আমার সেভ হয়ে গেল, বা সেভ হয়ে সেই টাকাটাই হোক বা তার থেকে কম টাকাটাই যেটাই হোক না কেন, সেটা আমার ঘরের টাকা ঘরে রইলো। তার মানে এটা আমায় কি করলো, আমার ন্যাশনাল ইকোনমিকে আমার বাড়তে সাহায্য করলো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এর মধ্যে যদি আমরা বুঝি, সেটা হচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ধরুন একটা জাহাজ চেন্নাই পোর্ট থেকে বেরিয়ে সে হয়তো সাউথ চায়না সি হয়ে সে হয়তো যাবে সাউথ কোরিয়া দিয়ে, ফলে আমার এই যে জাহাজটা, তার এই জাহাজটা কোন জাহাজ, কি কোম্পানির জাহাজ, এতে কত নাবিক আছে, কি প্রোডাক্ট আছে, কত কোয়ান্টিটিতে আছে, এটা চায়না এই চেন্নাই থেকে বেরিয়ে এক্স্যাক্টলি কোন কোন পোর্ট হয়ে বা কোন রাস্তা দিয়ে গিয়ে সাউথ কোরিয়ার কোন বন্দরে নোঙর করবে, সেখানে কি ও অফলোড করবে বা আনলোড করবে, সেখানে কতদিনের জন্য থাকবে, সেখান থেকে আবার কি যাত্রা করবে, এই যে পুরো ভিতরের যে খবরটা, এই সমস্ত ইনফরমেশনটা কোথায় চলে যাচ্ছিল, বিদেশে চলে যাচ্ছিল, যেটা আমার সেফটি সিকিউরিটির জন্য আজকের দিনে দেখবেন প্রায় পুরো সমস্ত জগৎটা চলছে হচ্ছে ডেটা বা ইনফরমেশনসের উপরে। তাহলে এই যে ডেটাটা বা ইনফরমেশনসটাই এতগুলো 1500, 1600, 1800 যতগুলোই শিপ থাকুক না কেন, সেই প্রত্যেকটা শিপের মানে A to Z সমস্ত ইনফরমেশন আমার বিদেশে চলে যাচ্ছিল। সেই ইনফরমেশন যাওয়াটা আমার কমপ্লিটলি বন্ধ হয়ে গেল। প্রথম কথা হচ্ছে আমার ঘরের টাকা ঘরেই রইলো, তার মানে প্রিমিয়াম বাবদ যে পয়সাটা দেওয়া হচ্ছিল প্রথম একটা তো সেটা রিডিউস করলো, আর তার সঙ্গে যেটা হলো এই রিডিউস মানিটা
আমার দেশের টাকা দেশেই রয়ে গেল, বিদেশে গেল না। আর এর ফলে আমার ডেটা যেটা সেফটি সিকিউরিটি অল ইনফরমেশন সেটা আমার দেশের যা কিছু আছে সেটা দেশেই রয়ে গেল। সেটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা কি হলো, আমার নিরাপত্তার গ্যারান্টি কে দিল বা আমার লায়াবিলিটি গ্যারান্টি কে দিল না, সভরেনিটি গ্যারান্টি দিল হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সে সাপোর্ট করলো কি দিয়ে? সাপোর্ট করলো 12,980 কোটি টাকা দিয়ে সে আমাকে সাপোর্ট করলো। তো আপাতত এইটা 10 বছরের জন্য ভাবা হয়েছে, অলরেডি ফ্লোট করা হয়েছে, গত এই 18ই এপ্রিলে অলরেডি এটা ফ্লোট করে দেওয়া হয়েছে। এবং যা আশা করা যাচ্ছে তাতে বাই এন্ড অফ 2030-এর শেষের মধ্যে এই প্ল্যাটফর্ম বা এই অর্গানাইজেশন কম বেশি 5 থেকে 10,000 কোটি টাকার মতন ব্যবসা করবে বলে এক্সপেক্টেড বা যা ফিগার্স বেরোচ্ছে। দেখা যাক সেটা কি হয়। বাট বাই এন্ড অফ 2030 এই প্ল্যাটফর্ম কম বেশি 5 থেকে 10,000 কোটি টাকার মতন ব্যবসা করবে। আর একটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে এর ফলে আন্ডার রাইটিং থেকে শুরু করে বা লাইফ ইন্স্যুরেন্সের মানে এই ধরনের ইন্স্যুরেন্স, কমার্শিয়াল ইন্স্যুরেন্সের যাবতীয় যা কিছু আন্ডার রাইটিং বা প্রিমিয়াম ক্যালকুলেশন থেকে শুরু করে যা কিছু আছে সেইগুলোর যে টেকনিক্যাল যাবতীয় এক্সপার্টাইজেশন যেটা আছে, যেটা আগে ইন্ডিয়ার কাছে ছিল না, সেইটা কিন্তু এখন ইন্ডিয়া গ্রিপে নিতে শুরু করবে। এবং এটাকে যদি বলি তাহলে এটা হচ্ছে লিগাল পার্টের এক্সপার্টাইজ যেটা আছে। তার মানে কি হলো, মেরিটাইম আন্ডাররাইটিং এবং ক্লেমস ম্যানেজমেন্ট, মেরিটাইম আন্ডাররাইটিং এবং ক্লেমস ম্যানেজমেন্টে ইন্ডিয়া একটা যথেষ্ট ইমপ্রুভড এবং একটা খুব ভালো জায়গায় যাবে। কারণ কি, আগামী 10 বছরের মধ্যে ইন্ডিয়া চায় বিশ্বের প্রথম 10টা জাহাজ ম্যানুফ্যাকচারিং এবং জাহাজ মেনটেনেন্সের একটা হাব হতে। আগামী 10 বছরের মধ্যে ইন্ডিয়া চায় জাহাজ তৈরি এবং জাহাজের মেনটেনেন্সের একটা হাব হতে। তো সেইটা যখন হতে যাবে তখন আমার নিজস্ব জাহাজ আমি বাইরে কাউকে বিক্রি করছি, সেই জাহাজ আমার ঘরে আমার কাছেই ইন্স্যুরেন্স করাতে পারছে। তার আন্ডাররাইটিং এবং ক্লেমস ম্যানেজমেন্টের যাবতীয় যা কিছু টেকনিক্যালিটিস, ফর্মালিটিস, লিগাল অ্যাসপেক্ট যেটা আছে সেটাতে আমি আগামী দিনে এক্সপার্ট হয়ে যাব। তো এই সমস্ত কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গায় আসছে। এবং এর থেকে যেটা আসছে সেটা হচ্ছে আগামী দিনে ব্যবসার ক্ষেত্রে একটা বিরাট অপরচুনিটি এই কারণে আসছে, যেটা শুধুমাত্র ইন্ডিয়া দিয়ে আপাতত স্টার্ট করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার মাথায় রয়েছে এবং অলরেডি অ্যাপ্রোচ করা শুরু করছে, এরা এই মাস থেকেই শুরু করবে। যা আমাদের ধারে কাছে নেইবারিং ছোট ছোট কান্ট্রিজ আছে বা ইভেন একটু দূরবর্তী ক্ষেত্রেও, সাপোজ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন্স, এই ধরনের যা কিছু ছোট ছোট কান্ট্রিজ আছে যাদের জন্য এটাও একটা বড় সমস্যা, তাদের কাছে অ্যাপ্রোচ করার ফলে তারা যদি আসে তাহলে তাদেরকেও ওয়েলকাম জানানো হচ্ছে। অলরেডি তাদেরকে অ্যাপ্রোচ করা শুরু হয়েছে, যার ফলে ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের আশেপাশের প্রচুর দেশ তাদেরকে ইন্স্যুরেন্স দেবে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, ভারত যেহেতু ফ্রিকোয়েন্টলি এবং খুব মানে একটা হেভি অ্যামাউন্টের আজকের দিনে দাঁড়িয়ে রাশিয়া থেকে তেল কিনছে, এবং সিমিলারলি বেশ কিছু জিনিস আমাদের এখান থেকে ভারতবর্ষ থেকে ক্রমাগত রাশিয়ায় যাচ্ছে, যার ফলে অলরেডি রাশিয়ার সঙ্গে এটা নিয়ে আলোচনা চলছে যাতে রাশিয়াও এর মধ্যে এই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসে। যার ফলে যেহেতু এখন আমেরিকার স্যাংশনস আছে, যার ফলে রাশিয়ার কিন্তু এই শিপগুলো কিন্তু ইন্স্যুরেন্স সহজে পাচ্ছে না, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু অন্যান্য কোনো না কোনোভাবে ওদেরকে সেটাকে কম্পেনসেট করতে হচ্ছে। এবং যার জন্য ইরানের মতন কিন্তু রাশিয়াও কিন্তু একটা শ্যাডো ফ্লিট অপারেট করায় ওদের তেল বেচার জন্য। তো যার ফলে এইটা কিন্তু আগামী দিনে রাশিয়াও এই প্ল্যাটফর্মে হয়তো জয়েন করলেও করতে পারে, এবং যদি করে তাহলে ইন্ডিয়া এবং রাশিয়ার যৌথ ক্ষেত্রে কিন্তু এটা কমার্শিয়াল যে অ্যামাউন্টটা বা ভলিউমটা হবে সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তা আপাতত এইটা একটা খুব ইমপ্রুভমেন্ট আছে বা একটা ইমপ্রুভড ইনফরমেশন, যেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু এই ভারত ম্যারিটাইম ইন্স্যুরেন্স পুল চালু করে বিশ্বের এই যে দাদাগিরি এবং স্পেশালি কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রিজে যে কোনো অ্যামাউন্ট নিয়ে চোখ করে দেওয়ার ব্যাপার যেটা থাকছে, সেইটার থেকে অলরেডি ইন্ডিয়া এইখান থেকে বেরিয়ে আসছে, অলরেডি এসেও গেছে, এটা প্ল্যাটফর্মটা চালু হয়ে গেছে। তো এটা একটা খুব ভালো একটা স্টেপ অলরেডি এই মিডল ইস্টের যুদ্ধের ফলে ইন্ডিয়া কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে নিয়েছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওভারঅল ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর যদি নিজেদের কোনো কিছু জানানোর থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্স চেক করতে থাকি। আজকে এখানেই রাখলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।